बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुअलैकुम। ODS, ODP, ओजोन लेयर, कन्सिक्वेंस ओजोन लेयर डिप्लेशन, मन्ट्रियल प्रोटोकल सम्पर्के धारणा। उपस्थापनाय आमी आबू मोहम्मद आतिकुल्लाह, चीफ इंस्ट्रक्टर और विभागीय प्रधान टेक्निकल रेफ्रिजारेशन एंड एयर कंडीशनिंग RSA, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। এই সেশন শেষে আমরা যা জানতে পারব ODS, ODP, ওজোন লেয়ার, কনসিকুয়েন্স ওজোন লেয়ার ডিপ্লেশন এবং মন্ট্রিয়াল প্রোটোকল সম্পর্কে। বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরগুলো হল ট্রপোস্ফিয়ার 20 কিলোমিটার, স্ট্র্যাটোস্ফিয়ার 50 কিলোমিটার, ওজোনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার 85 কিলোমিটার, থার্মোস্ফিয়ার 690 কিলোমিটার এবং এক্সোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার বা ম্যাগনেটোস্ফিয়ার 10,000 কিলোমিটার। সাধারণত বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুর চাপ এবং ঘনত্ব হ্রাস পায়, কিন্তু তাপমাত্রার সঙ্গে উচ্চতার আরও জটিল সমীকরণ আছে এবং কিছু অঞ্চলে তাপমাত্রা তুলনামূলকভাবে স্থির বা এমনকি বৃদ্ধি পেতে পারে। উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা ও উচ্চতার সাধারণ পরিলেখ। ধ্রুবক এবং বেলুন সাউন্ডিং দিয়ে চেনা যায়। তাপমাত্রার এই আচরণ বুঝে বায়ুমণ্ডলীয় স্তরের মধ্যে পার্থক্য নির্ণয় করা যায়। পৃথিবীর বায়ুমণ্ডল 5টি প্রধান স্তরে একে বায়ুমণ্ডলীয় স্তর বিন্যাস বলা হয়, ভাগ করা যায়। সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত এই স্তরগুলো হল ট্রপোস্মণ্ডল, যেটা আমরা পূর্বে জেনেছি 0 থেকে 12 বা 15 কিলোমিটার, স্ট্র্যাটোস্মণ্ডল 12 থেকে 15 কিলোমিটার ওজোন স্তরের অবস্থান, মেসোস্মণ্ডল 50 থেকে 80 কিলোমিটার, তাপমণ্ডল 80 থেকে 70 কিলোমিটার এবং এক্সোমণ্ডল 700 কিলোমিটারের ঊর্ধ্বে। লেয়ার অফ অ্যাটমসফিয়ার এ হচ্ছে আমাদের পৃথিবী বা আর্থ, হট এয়ার বেলুন, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সপোলোস্ফিয়ার। স্পেসশিপ যাবে এক্সপোলোস্ফিয়ার দিয়ে। আর ট্রপোস্ফিয়ারের উপরে হচ্ছে ওজোন লেয়ার। ওজোন লেয়ারের নিচ দিয়ে চলে এয়ারপ্লেন। ট্রপোস্ফিয়ার সাধারণত 0 to 10 মাইলস, স্ট্র্যাটোস্ফিয়ার 11 থেকে 31 মাইল, মেসোস্ফিয়ার 32 থেকে 85 মাইল এবং থার্মোস্ফিয়ার হচ্ছে 86 থেকে 372 মাইল। পূর্বে আমরা জেনেছি কিলোমিটারে, এটা হচ্ছে মাইলে। এটার আবার পূর্ণ একটা রূপ। মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোন লেয়ার। পৃথিবী উপরের অংশ থাকে ওজোন লেয়ার। ওজোন লেয়ারের উপর থেকে সূর্য, যেখান থেকে আল্ট্রাভায়োলেট রে পৃথিবীতে পৌঁছায় ওজোন স্তর ভেদ করে। ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্স বা ODS। ওজন ডিপ্লেটিং সাবস্ট্যান্স ODS হলো
which are chemical that contribute to the depletion of the ozone layer, a protective layer in the Earth atmosphere that substances most of the harmful ultraviolet বা UV radiation from the sun. এই হলো ODS এর সম্পর্কে কিছু ধারণা। হোয়াট ইজ ODS? পূর্বে আমরা এটা জেনেছি, আলট্রাভায়োলেট রেটাকে প্রোটেকশন করবে। ওডিপি, ওজন ডিপ্লেশন পটেনশিয়াল। ওতে ওজন, ডিতে কি, পিতে কি, ওজন ডিপ্লেশন পটেনশিয়াল। ওডিপি এবং জিডাব্লিউপি গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল। সোলার রেডিয়েশন সরাসরি পৃথিবীতে যখন আপতিত হবে, এখান থেকে প্রতিফলিত হবে ইনফ্রারেড রেডিয়েশন। এখানে আমাদের ওজন ডিপ্লেশন থেকে ডিফারেন্স ওডিপি অ্যাটমসফিয়ার লাইফ টাইম। পৃথিবীতে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, যানবাহন চালানোর ফলে যে সকল উপাদান ছাড়া হয় বায়ুমণ্ডলে, এর মধ্যে থাকে CFC, যেমন 11, 12 কার্বন ডাইঅক্সাইড, আর 22 এর মধ্যে থাকে ক্লোরোফ্লোরোকার্বন। এই ক্লোরিনটাই পৃথক হয়ে ওজন লেয়ার ভেদ করে উপরে উঠে যায়। তাহলে এখন আমরা জানতে পারলাম ওজন ডিপ্লেশন পটেনশিয়াল হলো ওজন হ্রাসের সম্ভাবনা, হলো একটি পরিমাপ যা দেখায় যে কোনো পদার্থ ওজন স্তরকে কতটা হ্রাস করতে পারে। এটি স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে দীর্ঘস্থায়ী গ্যাসের প্রভাব মূল্যায়ন করতে ব্যবহৃত হয়। ওডিপির কাজটা কি, এটা একটা আমরা জেনে দিলাম। সাধারণ যৌগের ওজন ক্ষয়কারীর সম্ভাবনা। কম্পাউন্ড R11 রেফ্রিজারেন্ট 11 CCl3F এর ওডিপির মান হলো 1.00। আর 134A টেট্রাফ্লোরোএথেন CF3CH2F এর ওডিপির মান হলো 0.000015। আর 22 ড্রাইফ্লোরো মোনোক্লোরো মিথেন রেফ্রিজারেন্ট 22 বা 22 এর ওডিপির মান হলো 0.05। আর 13 বা 13 ডাইফ্লোরো মোনোক্লোরো মিথেন এর ওডিপির মান হলো 11 মতো 1.00। হ্যালন R12 ডাইফ্লোরো মোনোক্লোরো মিথেন এর ওডিপির মান হলো 1। এরকম পর্যায়ক্রমে প্রতিটাগুলো মান দেওয়া থাকবে, এখানে আছে। এখান থেকে আমাদের যেমন নাইট্রোজেন এর সংকেত হলো R728 এর ওডিপি মান হলো 0। নাইট্রোজেন 0, কার্বন ডাইঅক্সাইড 0, অ্যামোনিয়া 0, অ্যালকেন বা প্রোপেন, আইসোবিউটেন এক্সেট্রা এর ওডিপি মান হলো 0। এখানে প্রোপেন R290 বিভিন্ন সংকেত এখানে ব্যবহৃত হতে পারে। পর্যায়ক্রমে এগুলো আমরা দেখব। পূর্বে আমরা ওডিপি এবং জিডাব্লিউটি সম্পর্কে জেনেছি।
সূর্য হতে অতি বেগুনি রশ্মি কীভাবে CFCl3 আল্ট্রাভায়োলেট রে যেমন CFC11 সঙ্গে বিক্রিয়া করে কীভাবে পৃথক হয়ে যায়, ক্লোরিন মুক্ত হয়ে যায়, সে সম্পর্কে একটা রাসায়নিক বিক্রিয়া আমরা একটু লক্ষ্য করি। O3 হলো ওজনের সঙ্গে বিক্রিয়া করে ক্লোরিন, ClO মুক্ত অক্সিজেন তৈরি হয়, অক্সিজেন পৃথক হয়ে যায়। ClO সঙ্গে আবার O3 বিক্রিয়া করে ক্লোরিন পৃথক হয়ে যায়। মন্ট্রিল প্রোটোকল হলো The Montreal Protocol is an international treaty that aims to protect the ozone layer by phasing out the production and consumption of ozone depleting substance বা ODS। মন্ট্রিল প্রোটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি যার লক্ষ্য ওজোন ক্ষয়কারী পদার্থর বা ODS উৎপাদন এবং ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করে ওজোন স্তর রক্ষা করা। এই হলো মন্ট্রিল প্রোটোকলের আসল উদ্দেশ্য। যে সকল পদার্থ ওজোন স্তরে ক্ষয় সাধন করে সেসব উৎপাদন ধীরে ধীরে কমিয়ে একেবারে শূন্য নিয়ে আসার জন্য 1987 সালে কানাডার মন্ট্রিল শহরে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিকেই মন্ট্রিল প্রোটোকল বলে। 1989 সালে 1 জানুয়ারি থেকে এটি কার্যকর হয়। এ পর্যন্ত মন্ট্রিল চুক্তি 5 বার সংশোধিত হয়। সর্বশেষ 2016 সালে এটি সংশোধিত হয়। মোট স্বাক্ষরকারী দেশ হচ্ছে 180টি। চুক্তি অনুযায়ী দেশগুলোর CFC ক্ষতিকর গ্যাস যা সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত জানব। রাসায়নিক উৎপাদন কমাতে সম্মত হয়। ওজোন স্তরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে ওজোন লেয়ার সংরক্ষণের জন্য আন্তর্জাতিক দিবস হিসাবে 16 সেপ্টেম্বর তারিখটি মনোনীত করা হয়েছে। তার মানে 16 সেপ্টেম্বর হলো আন্তর্জাতিক ওজোন দিবস। ওজোন লেয়ার বা ওজোন স্তর হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রা ওজোন গ্যাস থাকে। এই স্তর থাকে প্রধানত স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশ, যা ভূপৃষ্ঠের থেকে কম বেশি 20 থেকে 30 কিলোমিটার উপরে অবস্থিত, যেটা আমরা পূর্বেই এ সম্পর্কে জেনেছি। ওজোন স্তর হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলে একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রা ওজোন গ্যাস থাকে। এই স্তর থেকে মোটামুটি আমরা জেনে নিয়েছি এই স্তরের পুরুত্ব স্থান ভেদে এবং মৌসুম ভেদে কম বেশি হয়। সূর্য থেকে আগত ক্ষতিকর অতি বেগুনি রশ্মি ওজোন স্তর শোষণ করে নেয় এবং পৃথিবীর জীবজগতের সকল প্রাণীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। এজন্য ওজোন স্তরকে পৃথিবীর ঢাল বলা হয়। খুবই ইম্পর্টেন্ট ওজোন স্তর। ওজোন স্তর ক্ষয়ের কারণ হলো বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী 1970 সালের পর থেকে স্ট্র্যাটোস্ফিয়ারের মোট ওজন প্রায় 4% ধ্বংস হয়েছে। উত্তর মেরুর দিকে ধ্বংসের মাত্রা বেশি। ওজোন স্তর ক্ষয়ের কারণে দুটি ভাগে ভাগ করা হয়। এক হলো অগ্ন্যুৎপাত, বজ্রপাত প্রভৃতি ঘটনায় ওজোন স্তর কিছুটা বিনষ্ট হয়। দুই হলো মানব সৃষ্ট মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণ, নিত্য প্রয়োজনীয় শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্রপাতি, এর মধ্যে আছে রেফ্রিজারেটর, ফ্রিজ, অ্যারোসল স্প্রে, অগ্নি নির্বাপক, ফায়ার এক্সটিংগুইশার যন্ত্র ইত্যাদির ব্যবহার। কলকারখানা ছাড়া আরও অনেক কিছু আছে ওজোন স্তর ধ্বংসের কারণ। জেনারেশন অনুযায়ী বিভিন্ন ধরনের রেফ্রিজারেন্টের আমরা একটু এক নজর দেখি। এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন
হলো 1830 থেকে 1930 পর্যন্ত। কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, CCl3, CHS। সেকেন্ড জেনারেশন হলো 1931 থেকে 1990 পর্যন্ত, CFCS, ACFCS, HFC, অ্যামোনিয়া, পানি। থার্ড জেনারেশনের রেফ্রিজারেন্টের মেয়াদ হলো 1990 থেকে 2010 পর্যন্ত, এবং ফোর্থ জেনারেশন চলছে এখন। 2010 থেকে শুরু হয়েছে ফোর্থ জেনারেশন। গ্লোবাল ওয়ার্মিং জিরো অর লো, ODP, লো GWP, গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল চলছে এখন ফোর্থ জেনারেশন এর দিকে। রেফ্রিজারেন্ট পরিবেশে কত বছর টিকে থাকে এবং তাদের ODP, GWP এর মান কত, একটু আমরা সংক্ষেপে দেখে নেই। যদি আমরা পরিবেশে বা বায়ুমণ্ডলে যদি কোনো রেফ্রিজারেন্ট ছেড়ে দিই, তাহলে তার স্থায়িত্বকাল কতদিন থাকবে। যেমন অ্যামোনিয়া, CFCS, HFC, AC হাইড্রোকার্বন, AC ব্লেন্ড, কার্বন ডাইঅক্সাইড, HFO। যেমন অ্যামোনিয়া পরিবেশের স্থায়িত্বকাল নেই, এর ODP হলো 0, GWP হলো গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল, GWP হলো হচ্ছে <1। R11 এর স্থায়িত্বকাল হচ্ছে পৃথিবীতে 45 বছর, 12 হচ্ছে 100 বছর। 22 এর স্থায়িত্বকাল হচ্ছে 12 বছর, 123 হচ্ছে 1.3 বছর, 134 এর স্থায়িত্বকাল হচ্ছে 14.6 বছর, 132 এর স্থায়িত্বকাল 4.9 ইয়ার। 600 রেফ্রিজারেন্ট 600 যদি বায়ুমণ্ডলে কেউ ছেড়ে দেয়, তার স্থায়িত্বকাল থাকবে 9 থেকে 15 বছর। 290 এটা হচ্ছে প্রোপেন, এটারও স্থায়িত্বকাল হচ্ছে 9 থেকে 15 বছর, আর যার ODP মান 0 এবং GW মান হচ্ছে 3.3, গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল। একটু মিস্টেক হয়েছে। 407C এর স্থায়িত্বকাল 15.7, 410A, 410A রেফ্রিজারেন্টের স্থায়িত্বকাল 17 বছর। আর কার্বন ডাইঅক্সাইড R744 এর স্থায়িত্বকাল 29,300 বছর। এর ODP মান হলো 100 বছর, 0, আর GWP হলো 1। 1234YF এর স্থায়িত্বকাল হচ্ছে 0.03 বছর, এবং 1234JD এটার স্থায়িত্বকাল হচ্ছে নেই, ODP 0, GWP হলো 6। সংক্ষেপে আমরা এখান থেকে দেখে নেই যে কোন রেফ্রিজারেন্ট ছেড়ে দিলে কত বছর পরিবেশের স্থায়িত্বকাল থাকে এবং তার ওজন ডিপ্লেটিং পটেনশিয়াল এবং গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল কত থাকে এক নজরে আমরা দেখে নিলাম। আমরা পূর্বে দেখেছি এটা যে কিভাবে ওজোন স্তর ক্ষয় হয়, তার একটা সংক্ষিপ্ত রূপ আমরা এখানে একটু দেখে নিই। নর্মাল রিয়াকশন হলো ওজোনের সাথে যদি ইউভি রে বিক্রিয়া করে, অক্সিজেন পৃথক হয়ে যাবে এবং মুক্ত অক্সিজেন তৈরি হবে। অক্সিজেন এবং মুক্ত অক্সিজেন যোগ হয়ে ওজোন সৃষ্টি হয়। কিন্তু যখন CFC এবং HCFC এর ক্লোরিন ওজোন স্তরে পৌঁছায়, তখন একটি মুক্ত ক্লোরিন র্যাডিক্যাল ওজোন এর সাথে মিশে ক্লোরিন অক্সাইড বা ClO তৈরি করে। ক্লোরিন অক্সাইড আবার অপর একটি র্যাডিক্যাল ওজোনের সাথে মিলিত হয়ে ক্লোরিন অক্সাইড ClO এর এবং দুইটি পরমাণু বিশিষ্ট অক্সিজেন তৈরি করে। এভাবে অনবরত ওজোনকে নষ্ট করে নিচে উল্লেখিত ক্রিয়াটি অনবরত এমনকি 100 বছর চলতে থাকে। যেমন ক্লোরিন বিক্রিয়াটি হলো ওজনের সাথে ক্লোরিন বিক্রিয়া করলে মুক্ত অক্সিজেন তৈরি হচ্ছে এবং ক্লোরিন অক্সাইড তৈরি হচ্ছে আলাদা।
ক্লোরিন অক্সাইড। ক্লোরিন অক্সাইডের সাথে আবার অক্সিজেন মিলিত হয়ে মুক্ত অক্সিজেন, ক্লোরিন পৃথক হয়ে যাচ্ছে এবং অক্সিজেন আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে ওজোন লেয়ারটাকে পর্যায়ক্রমে ধ্বংস করছে। গুড প্র্যাকটিস, এটা খুবই ইম্পর্টেন্ট। নিরাপত্তা বজায় রাখে কাজের নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনে কোনো কাজ করা এবং নিয়মিত কাজে সেই অনুশীলন ধরে রাখাকে গুড প্র্যাকটিস বা ভালো অনুশীলন বলে। যেমন পরিপূর্ণ পিপিই ব্যবহার নিশ্চিত করা, অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখা ইত্যাদি গুড প্র্যাকটিসের অংশ। গুড প্র্যাকটিসের জন্য করণীয়: 1 নম্বর হলো নিয়মিত কাজে পরিপূর্ণ পিপিই এর ব্যবহার নিশ্চিত করতে হবে। কর্মীকে পিপিই ব্যবহার উৎসাহিত করতে হবে। ওয়ার্কশপ বা কর্মক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা থাকতে হবে। প্রয়োজনীয় সকল টুলসের ব্যবস্থা করতে হবে এবং এর ব্যবহার নিশ্চিত করতে হবে। ওয়ার্কশপ বা কর্মক্ষেত্রে ব্যবহৃত ঘূর্ণায়মান মেশিনে গার্ড নিশ্চিত করতে হবে। ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি যদি থাকে সেগুলো পরিবর্তন করতে হবে অথবা মেরামত করতে হবে। আরও কিছু কারণ আমাদেরকে কী করতে হবে: পর্যাপ্ত অগ্নি নির্বাপক সরঞ্জামের ব্যবস্থা করা ও সকল কর্মীকে এর ব্যবহার শেখাতে হবে। কর্মীর সাথে ভালো ব্যবহার করতে হবে। কর্মীর ভালো কাজে প্রশংসা ও খারাপ কাজে সংশোধন করতে হবে। কর্মীর মান উন্নয়নে কাজের স্ট্যান্ডার্ড মেনে কাজ করার ট্রেনিং দিতে হবে। গ্রাহকের কাজে মিথ্যা তথ্য দিয়ে অতিরিক্ত অর্থ গ্রহণ করা যাবে না। স্ট্যান্ডার্ড গাইডলাইন মেনে সকল কাজ পরিচালিত করতে হবে ইত্যাদি। এগুলো হচ্ছে গুড প্র্যাকটিসের জন্য করণীয়। এগুলো অবশ্যই পালন করতে হবে। এছাড়াও আরও অনেক কিছু আছে এটার করণীয়ের জন্য গুড প্র্যাকটিস। আমরা পর্যায়ক্রমে এগুলো দেখব বিস্তারিতভাবে। থ্যাঙ্কস। এনি কোশ্চেন, এই পাঠ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল অ্যাড্রেস হলো, এই ইমেলে যোগাযোগ করবেন। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।